দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পলাতক দল। বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা। সব দলের মতামত নিয়ে জুলাই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন। যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো। তখন এটাকে আমরা বলবো এটা চার্টার, একটা জুলাই চার্টার। সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই যেহেতু একমত হয়েছে সই করে দেন জুলাই চার্টার। এর মতোই আমরা এখন চলবো। সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। সরকারের সদিচ্ছা থাকলেও ডিসেম্বর নয়, জুনের মধ্যে এই নির্বাচন সম্ভব বলছে বিএনপি। নতুন দলের নিজস্ব চিন্তা বাস্তবায়নে ভোটের মাধ্যমে সংসদে আসার আহ্বান। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাশ করতে হবে। সুতরাং আমরা মনে করি আমরা স্বাগত জানাই, ওটা ওদের চিন্তাটা ওরা বলেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রাথমিকের ৬৫০০ শিক্ষকের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। চাকরি ফিরে পাওয়ার আনন্দে ভাসছেন সুপারিশপ্রাপ্তরা। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিলেও খালাস বেগম খালেদা জিয়া। মেলেনি ক্ষমতার অপব্যবহারের প্রমাণ। দীর্ঘদিন পর হলেও ন্যায় বিচার পাওয়ায় আইনজীবীদের সন্তোষ। স্যাটেলাইট ইন্টারনেট সেবার দ্বার প্রান্তে দেশ। বিটিআরসির খসড়া নীতিমালা। স্টারলিংককে লাইসেন্স দেওয়ার প্রস্তুতি। আবাসিকে খরচ হতে পারে মাসে ১৪,০০০ টাকা। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সব দলের মতামতের ভিত্তিতে জুলাই চার্টারের মধ্য দিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ঐক্য রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই বিগত ফ্যাসিস্ট সরকারের ভোটারবিহীন ৩টি নির্বাচনের সমালোচনা করেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর অধিকার হরণে জড়িতদের বিচারের কথা জানান সরকার প্রধান। অন্তর্বর্তী সরকারের প্রতি বিদেশি সমর্থন ও দেশের মানুষের আস্থা রয়েছে বলেও জানান তিনি। ফ্যাসিবাদী সরকার চলতে পেরেছে, 16 বছর ধরে চলতে পেরেছে, আমরা কিছুই করতে পারিনি। তিনটা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নাই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুল ইত্যাদি, সেখান থেকে আমরা এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে, এটুকুই শুধু। দেশের মানুষের আস্থা আছে কিনা আমাদের উপরে, এটি হলো বড় কথা। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপরে আছে, বিপুল পরিমাণে আছে। সম্প্রতি দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের সতর্কবার্তাকে তার ব্যক্তিগত মতামত বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও জানান তিনি। তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বা এটা বিপন্ন হতে পারে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? এটা ওনার বক্তব্য, উনি বলবেন। এটা আমার ওনাকে এন্ডোর্স করা না করার বিষয় না। এটা একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে। কাজে এটা তো সবসময় থাকবে। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। সব দলের মতামতের ভিত্তিতেই সংস্কার ও জুলাই চার্টার প্রণয়ন এবং এর মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা। সবাই কোন সুপারিশে সবাই একমত হয়েছে, এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো। এই বিষয়ে, এই সমস্ত বিষয়ে সবাই একমত হয়েছে। তখন এটাকে আমরা বলবো এটা চার্টার, একটা জুলাই চার্টার। এবং সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন
জুলাই চার্টার, এর মতোই আমরা এখন চলবো। সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। নির্বাচনের আগে যেটা বলেছেন সেটা নির্বাচনের আগে হবে, যেটা নির্বাচনের পরে বলেছেন সেটা নির্বাচনের পরে হবে, এটা আপনাদের বিষয়। কিন্তু আপনারা একমত হয়েছেন, সেই ঐক্যমত্যে আমরা গঠন করার চেষ্টা করছি। অপপ্রচারের কারণে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর 9 জুনের মধ্যেই নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটের রোডম্যাপ দিতে যত দেরি হবে তত সংকটে পড়বে দেশ। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। ছাত্রদের নতুন দল প্রসঙ্গে বলেন, নিজস্ব চিন্তা বাস্তবায়ন করতে ভোটের মাধ্যমে সংসদে আসতে হবে, এজন্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন কবে তা নিয়ে সরকার সময়সীমা দিলেও বিএনপি সহ কিছু রাজনৈতিক দল দ্রুত ভোটের দাবি জানিয়ে আসছে। এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বর 9 এর আগেও নির্বাচন সম্ভব। ভোটের রোডম্যাপ দিতে যত দেরি হবে ততই দেশের ক্ষতি হবে বলে দাবি তার। নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে কি প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। আমির খসরু বলেন, রাজনীতিতে নতুন দলের আগমন স্বাভাবিক প্রক্রিয়া, তবে কোন দল নিজস্ব চিন্তা বাস্তবায়ন করতে চাইলে ভোটের মাধ্যমে সংসদে আসতে হবে। নির্বাচনে গিয়ে তারা যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার অধিকার আছে তাদের কথাগুলো বলার। এর আগে নবনির্বাচিত কর আইনজীবী নেতাদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকালে হঠাৎ অসুস্থ বোধ করায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগদান মির্জা ফখরুল। মেলা প্রাঙ্গণে প্রচুর ধুলাবালি থাকার কারণে তারপর থেকেই অসুস্থ অনুভব করছিলেন তিনি। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিলেও খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুদক আইনজীবী বলছেন, ক্ষমতার অপব্যবহারের কোনো প্রমাণ মেলেনি বিএনপি নেত্রীর বিরুদ্ধে। তার আইনজীবী আরও বলছেন, অতীতে বেগম জিয়ার মামলার ফাইলে যে বিচারক হাত দিয়েছেন সেই পুরস্কৃত হয়েছেন। দীর্ঘদিন পর হলেও ন্যায় বিচার পাওয়ায় সন্তুষ্টির কথা জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি, নাশকতা সহ মোট 37টি মামলা হয়। এর মধ্যে 13টি মামলা হয় বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে, আর 24টি মামলা হয় আওয়ামী লীগের শাসন আমলে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকেই মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী। সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাসের রায় বহাল থাকে আপিল বিভাগেও। দুদক আইনজীবী বলছেন, বিএনপি নেত্রী ক্ষমতার কোনো অপব্যবহার করেননি। অ্যালিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরমেন্ট, ব্যাংকার, এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই, সেটা ব্যক্তি খালেদা জিয়া হিসাবে ছিল। এই জন্যে ক্ষমতার অপব্যবহার প্রধানমন্ত্রী হিসাবে এই জিনিসটা প্রমাণ হয়নি, ক্রিমিনাল মিসকন্ডাক্ট আসেনি, যে কারণে আজকে আপিলগুলো সবই ডিসমিস হয়ে গেছে। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, দীর্ঘদিন পরে হলেও ন্যায় বিচার পেলেন সাবেক প্রধানমন্ত্রী। এই বয়সে দীর্ঘদিন সেই থাকতে হয়েছে এবং এই আপনার হাসপাতালে জেলে থাকা অবস্থায় তার সুচিকিৎসা হয়নি, যার জন্য বেগম খালেদা জিয়া সুস্থ, বেগম খালেদা জিয়া জেলে ঢুকলেন হেঁটে, বেরোয়ার সময় হুইল চেয়ারে বেরোতে হয়েছে। সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে সরকার দ্বারা প্রভাবিত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেগম জিয়াকে
দোষী সাব্যস্ত করে 5 বছরের শাস্তি প্রদান করেন। 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে। এই মামলাগুলো ভিত্তিহীন। 33 জন সাক্ষীর কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই, তারপরেও তাকে সাজা দিয়েছিলেন। গত বছরের 27শে নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড থেকে বেগম জিয়াকে খালাস দেন উচ্চ আদালত। বেগম জিয়া ছাড়াও এই মামলায় সাজা হওয়া অন্য 2 জনকেও খালাস দেয়া হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ধর্ম অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাজ্জাদুর রহমান রাখাল রাহার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গেল 17 ফেব্রুয়ারি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ইসলাম ধর্মকে নিয়ে অশালীন মন্তব্য করেন রাখাল রাহা। পরে বিরূপ নিন্দার সম্মুখীন হলেও তা সরিয়ে নেন। এ বিষয়ে দেশজুড়ে নানা প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার সাইবার নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলার আবেদন গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 22 মে শুরু হবে শুনানি। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 6531 জনের নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা সুপারিশপ্রাপ্তরা। এর আগে হাইকোর্টের রায়ের দিন আদালতের দরজায় লাথি দেয়ায় জড়িতদের চিহ্নিত করা দরকার বলে জানান আইনজীবী। আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় 1 মাস স্থগিত করেন আপিল বিভাগ। তবে ওই দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করা দরকার বলে জানান সর্বোচ্চ আদালত। চূড়ান্ত বিবেচনা সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের পক্ষে রায় গেছে, সুতরাং তারা নিশ্চিতভাবে বলবেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা প্রত্যাশা করব মাননীয় বিচারপতি যে উষ্মা প্রকাশ করেছেন, আমরা বলেছি সে ব্যাপারে আমরা সজাগ আছি। যারা আমাদের এই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন নিশ্চয়ই সে বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্ট প্রশাসন আছে এবং আমরা নিজেরাও আমরা চেষ্টা করব যেন এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা সুপারিশপ্রাপ্তরা। এই বিজয় আসলে 6531 জন শুধু শিক্ষকই না, 6531 জনের যে পরিবার সবারই বিজয়। মানুষ মাত্রই আবেগপ্রবণ, আমরা আমাদের আবেগকে সংযত করতে পারিনি হয়তো, সেজন্য আমরা পুরো রাষ্ট্রের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাচ্ছি। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের 6531 জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি করতে প্রস্তুত ইউক্রেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি ওয়াশিংটনকে নিয়ে যুদ্ধ বন্ধে একমত ইউরোপ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও পয়েন্টে ম্যানুয়াল পদ্ধতি নেওয়া হচ্ছে টোল। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রী ও চালকরা। কর্তৃপক্ষ জানিয়েছে তেজগাঁও ও বিজয় সরণিতে যানজট কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজয় সরণি দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল নেওয়ার বুথ থাকলেও তা বন্ধ, নেই কোনো কর্মকর্তাও। টোল প্লাজা বন্ধ থাকলেও জানেন না এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেবাগ্রহীতারা। গাড়ির গতি কমলেই এক্সপ্রেসওয়ের মাঝে কর্মীরা হাতে হাতে টোল আদায় করছেন। ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণে যেমন সময় লাগছে বেশি, তেমনি বাড়ছে যানবাহনের চাপ। এতে মিশ্র প্রতিক্রিয়া চালক ও যাত্রীদের। আজকে যে আছে বা নাই সেটা তো আর জানি না, টাকা তো অলরেডি হাতে। ভোগান্তির মতনই তো, ওইখানে আমরা যে মনে করেন এটা নাজায়ালের মতন, ওইখানে দিকে আসলাম, কাউন্টারে যেখানে গেলাম ওইখানে তো কেউ নাই। ওই জায়গা পুরা যে জাম লাগে অনেক ভোগান্তি, ওই জায়গায় ভালো হয়েছে। ওই জায়গায় তো ভালো ছিল, ওই জায়গা রোডের মাঝখানে সমস্যা না, 4 রাস্তা 4টা গাড়ি আসে, ওই কারণে একটার পর একটা জ্যাম লাগে বেশি। এই কারণে রানিং পথে যে আমরা টুলটা নিলে সবচেয়ে বেটার হয়। ক্যামেরার সামনে কথা না বললেও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মকর্তা হাসিব হাসান খান জানান, মেট্রোপলিটন পুলিশের পরামর্শেই তেজগাঁও থেকে বিমানবন্দর যাওয়ার পথে স্বয়ংক্রিয় টোল বুথ বন্ধ রাখা হয়েছে। তেজগাঁও ও বিজয় সরণিতে যানজট কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা রমজান জুড়েই চলবে বলেও জানান তিনি। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। রমজানে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাক সেলে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের অন্যতম ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। বিস্তারিত জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল।
উপলক্ষে সিটি গ্রুপ যেই বিশেষ উদ্যোগ নিয়েছে ভোক্তাদের সুবিধার্থে, তারা বিশেষ মূল্য ছাড় দিয়ে মূলত তাদের যেই বাজার করা পণ্যগুলো রয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে কিন্তু বিক্রি করছে। আমরা সকাল থেকে যেটা জানানোর চেষ্টা করেছিলাম যে রাজধানীর মোট 15 থেকে 20টি পয়েন্টে মূলত তারা 5 থেকে 7টি ট্রাকের মাধ্যমে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে কিন্তু সেই সুলভ মূল্যে অ্যাকচুয়ালি যে এমআরপি মূল্যগুলো রয়েছে সেই মূল্য থেকে কিন্তু আরও কম দামে এই ক্রেতারা কিনতে পারছেন। আপনারা দেখছেন যে সয়াবিন তেলের চাহিদা কিন্তু অনেক বেশি এই রমজানকালীন সময়, সেই সাথে সোলা, চিনি, অন্যান্য যেই পণ্যগুলো রয়েছে রমজান সামগ্রী সেগুলোর কিন্তু সুলভ মূল্যে পাচ্ছে। বিশেষ করে অন্যান্য দোকান বা বারামহলার দোকানে যেই পণ্যগুলোর মূল্য অতিরিক্ত রাখা হয় তার তুলনায় কম দামে পেয়ে কিন্তু যারা ক্রেতা তারাও কিন্তু খুশি। সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে রাজধানীর মোট 17টি পয়েন্টে আজকে আমরা যেটা জানতে পারলাম, মোট 17টি পয়েন্টে আজকে কার্যক্রম পরিচালিত হয়েছে। 5টি গাড়ির মাধ্যমে মূলত তারা প্রতিদিন রাজধানীর বিভিন্ন জায়গায় এই কার্যক্রম পরিচালনা করবে সিটি গ্রুপ, এবং সেটা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। এবং যেটা কর্তৃপক্ষরা জানালেন যে এখান থেকে একদম পুরো রমজান জুড়ে যতদিন পর্যন্ত আসলে কোম্পানি চাইবেন ততদিন পর্যন্ত এখান থেকে আসলে সুলভ মূল্যে বা একদম গায়ের রেটের তুলনায় 2-4 টাকা কম মূল্যে কিন্তু ক্রেতারা কিনতে পারবেন। এবং সেটা আমরা লক্ষ্য করছি যে এই দোকানে যে নির্ধারিত মূল্য তার থেকে অতিরিক্ত দাম নেওয়ার ফলে কিন্তু সেখান থেকে এই গাড়ি দেখে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু দেখছি যে লাইন ধরে এই পণ্য কিনছেন এবং তারা অনেক খুশি। এই কার্যক্রমে তার উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বানও তারা ক্রেতারা জানিয়েছেন। তো সব মিলেই ছিল মতিঝিল থেকে শফিকুজ্জামান রুবেল। চট্টগ্রামে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে যৌথ অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। সকালে খাতুনগঞ্জে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। বাজারে কারসাজি ও সিন্ডিকেট ভাঙতে অভিযান চলবে বলে জানিয়েছেন সিটি মেয়র ও জেলা প্রশাসক। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত শফিকুল আলমের প্রতিবেদনে। রমজানে সিন্ডিকেট ও বাজার কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি করছে ব্যবসায়ীরা, এমন অভিযোগে সোমবার সকালে বাজার যাচাই ও নিয়ন্ত্রণে মেয়র এবং জেলা প্রশাসক যৌথভাবে অভিযানে নামে চট্টগ্রামের খাতুনগঞ্জে। এই সময় ব্যবসায়ীদের সতর্ক করেন সিটি মেয়র, জানান বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশন। কোথায় তেল তারা রেখেছে এবং সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি গিয়ে ধরা পড়ে তাহলে কিন্তু আইনের গতিতে চলবে এবং আমরা অবশ্যই অ্যাকশন প্ল্যান আমরা তৈরি করে রেখেছি। আগামীকাল আমরা তাদের সাথে বসে তাদেরকে আমরা বলবো যাতে তারা সহনীয় পর্যায়ে নিয়ে আসে। অভিযানে 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 17,000 টাকা। জেলা প্রশাসক জানান রমজান জুড়ে 21টি সার্কেলের 400 স্পটে চলবে অভিযান। আমরা একটা কশনারি ক্যাম্পেইন চালাচ্ছি, কালকে তাদের সঙ্গে বসবো। যদি তারা বাজারে তেল না ছাড়ে তাহলে আমরা পরের দিন থেকে আমরা আইনগত ব্যবস্থায় যাব। রমজান উপলক্ষে এক সপ্তাহে 45টির বেশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার দ্বার প্রান্তে বাংলাদেশ। জরুরি প্রয়োজনে সরকারকে সহযোগিতা করা এবং দেশীয় প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনা সহ বেশ কিছু শর্তে স্টারলিংকে লাইসেন্স দিতে যাচ্ছে বিটিআরসি। চলতি সপ্তাহে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে স্টারলিংকে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করবে বিটিআরসি। আবাসিকে খরচ পড়তে পারে মাসে 14,000 টাকা। শুভ খান জানাচ্ছেন বিস্তারিত। ভূপৃষ্ঠ থেকে প্রায় 550 কিলোমিটার উপরে কক্ষপথে স্থাপন করা প্রায় 7,000 স্যাটেলাইটের মাধ্যমে বাসাবাড়ি, অফিস কিংবা দুর্গম পাহাড়ে সরাসরি ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। একটি স্টারলিংক কিট বা অ্যান্টেনার মাধ্যমে 120 Mbps গতির ইন্টারনেট পান গ্রাহকরা। সম্প্রতি স্পেসএক্সের কর্ণধারের সঙ্গে ফোনালাপ এবং সবশেষ গেল 19 ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে 90 কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।
সেই লক্ষ্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালা তৈরি করেছে বিটিআরসি, যেখানে লাইসেন্স আবেদন ফি ৫ লাখ টাকা, রাজস্ব ভাগাভাগি ৫.৫% রাখা হচ্ছে। এছাড়া জরুরি প্রয়োজনে বিটিআরসি এবং নিরাপত্তা সংস্থার শর্ত মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে স্টারলিংকে। দেশে আর্থ স্টেশন স্থাপন এবং আইআইজি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনার শর্তও রাখছে নিয়ন্ত্রক সংস্থা। আমরা একটা গাইডলাইন প্রণয়ন করেছি, মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। মন্ত্রণালয় কয়েকটা অবজারভেশন দিয়ে আবার আমাদের মতামত জানতে চেয়েছে। এইটা হয়তো আমরা এই সপ্তাহে পাঠিয়ে দিই। সরকার যদি অনুমোদন করে তখন আমরা লাইসেন্স দেব। স্টারলিংকের পরিষেবা পেতে কিট কিনতে হবে গ্রাহকদের, যার দাম ৪১,৮৮০ টাকা থেকে ৭১,৮৮০ টাকা। এছাড়াও আবাসিকে মাসিক ফি সর্বনিম্ন $১২০ বা প্রায় ১৪,৫০০ টাকা। বিপরীতে বর্তমানে মাত্র ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পান দেশীয় গ্রাহকরা। এরপরও স্থানীয় সেবাদাতাদের সুরক্ষার দাবি সংশ্লিষ্টদের। আমরা যে পরিমাণে ভ্যাট দিচ্ছি, স্টারলিংকে সেই পরিমাণ ভ্যাট দিতে হবে। আমরা যেভাবে লক সার্ভার মেনটেন করছি, যেটা ল এনফোর্সমেন্ট এজেন্সি চাওয়া মাত্র আমরা দিতে বাধ্য থাকি, স্টারলিংকের জন্য ঠিক সেম নীতিটা, পলিসিটা থাকা উচিত। বর্তমানে বিশ্বের ১০০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে স্টারলিংক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রুমাল থেকে শুরু করে মাথার টুপি, শাড়ি থেকে লুঙ্গি, সব রকমের কাপড় পাওয়া যায় এক বাজারে। সপ্তাহে বিক্রির পরিমাণ ৫ থেকে ৬ হাজার কোটি টাকা। বলছি দেশের অন্যতম বড় কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটের কথা। এর সামনে রেখে বেচাকেনায় ব্যস্ত পাইকারি ক্রেতা বিক্রেতারা। মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে আশিকুর রহমান পিয়ালের পাঠানো রিপোর্ট। দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ক্রেতাদের ভিড় নরসিংদী শেখেরচর বাবুরহাটের কাপড়ের হাটে। রমজানের সপ্তাহখানেক আগে থেকে এখানে জমে উঠেছে ঈদের বেচাকেনা। সুতা, রং ও বিদ্যুতের দাম বাড়ায় বেড়েছে কাপড়ের উৎপাদন খরচ। তাতে প্রকারভেদে দাম বেড়েছে গড়ে ১০% পর্যন্ত। এতে শঙ্কায় পড়েছেন ক্রেতা বিক্রেতারা। কাপড় চোপড়ের একটু দাম একটু গত বছর থেকে একটু বেশি। আমরা যে আগে যে লাভটা করতে পারছি এখন বর্তমানে এই লাভ করতে পারি না। সুতার দাম বাড়ছে, রঙের দাম বাড়ছে, ডাইঙ্গের দাম বাড়ছে, সবই বাড়ছে। শ্রমিকের দাম বাড়ছে, কিন্তু বেচাকিনি নাই। ঈদের বেচাকিনি তো এইমাত্র গত সপ্তাহে, এই সপ্তাহ শুরুই হলো। এই বাজারের পাইকারি ক্রেতারা বলছেন কাপড়ের দাম বাড়া ও স্থানীয় বাজারে এখনো ঈদের বেচাকেনা শুরু না হওয়ায় আগে থেকে খুব বেশি কাপড় তারা কিনছেন না। চাহিদা বুঝে পরে হয়তো বেচাকেনা বাড়াবেন। ব্যবসায়ী হিসাবে সবার একটা আশা থাকে রমজানে ভালো ব্যবসা কিনা করবো, সেই হিসাবে আমরা মাল নিতে চাই। অন্য বছর যে হিসাবে আমরা মাল কেনাকাটা করি আগের চেয়ে এবার একটু কমই কেনাকাটা করছি। 10 টাকা 20 টাকা বা গজের ক্ষেত্রে 2 টাকা 3 টাকা বেড়েছে। তো বেচাকেনা এখনো শুরু হয় নাই, মানে আগে বেশি নিতাম, এখন একটু কম নিতেছে। ঈদ উপলক্ষে সপ্তাহের প্রতি হাটে ৫ থেকে ৬ হাজার কোটি টাকার কাপড় বেচাকেনা হচ্ছে উল্লেখ করে বণিক সমিতি জানিয়েছে ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ২,০০০-৩,০০০ কোটি টাকার মতো প্রতি সপ্তাহে রানিং বেচা কিনা। যদি বাজার একটু ভালো যায় তাই ৪,০০০-৫,০০০ কোটি হয়, কিন্তু এখন যদি সিজন এখন একটু আরো বেশি বেচা কিনা। বণিক সমিতির দাবি দেশীয় বস্ত্রের প্রায় ৭০% কাপড়ের চাহিদা পূরণ হয় এই বাজার থেকে। আর ছোট বড় মিলিয়ে ৬,৫০০ দোকানে প্রায় ৫০,০০০-এর বেশি মানুষ কর্মরত রয়েছেন। সময় সংবাদ, নরসিংদী। চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল লাইন আপ। সেমিফাইনালে কোন 4 দল খেলবে তা আগেই নিশ্চিত ছিল, তবে প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে ভারত নিউজিল্যান্ড ম্যাচের পর। নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকে এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে টিম ইন্ডিয়া। প্রথম সেমিফাইনালে রোহিত শর্মার দল মুখোমুখি হবে ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কাল দুবাইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর দ্বিতীয় সেমিফাইনালে বি গ্রুপের চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা লড়বে অপর গ্রুপের রানার্স আপ নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামী ৫ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বৃষ্টির কথা বিবেচনায় রেখে দুবাইয়ের বুধবারের দ্বিতীয় সেমিফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কার্যনির্বাহী কমিটির 18তম সভা চলছে। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী তামিম হোসেন। সবার সবশেষ খবর জানবো, সরাসরি যাব তার কাছে। তামিম,
2 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু আজকের এই বোর্ড সভাটি হয়েছে, এখন ধরে চলতেছে। আমরা যেমনটা জানি যে আছে রোজার দিন, এই জন্য 1:30টায় বোর্ড মিটিং শুরু হওয়ার কথা থাকলো, প্রায় 1 ঘন্টা আগে কিন্তু বোর্ড মিটিংটি শুরু হয়েছে। বোর্ড সভাপতি আজকে খুব সকালে মিরপুরে এসেছেন এবং সে ডিপিএল এর উদ্বোধন করেছেন। এছাড়া আমরা কিন্তু বোর্ড পরিচালক সবাইকে আসতে দেখেছি, প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গিয়েছে তাদের এই বোর্ড মিটিংটি চলমান রয়েছে। যে আমরা যেমনটা জানি যে আজকের এই বোর্ড মিটিংয়ে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে, যেমন কোচদের ব্যাপারে নতুন কোচদের সঙ্গে কি চুক্তির মেয়াদ বাড়ানো হবে কিনা, ফিল সিমন্স বা মুশতাক আহমেদ, এছাড়া সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের মেয়াদ বাড়ানো নিয়েও কিন্তু আজকের এই বোর্ড সভায় একটা আলোচনা হবে। এছাড়া কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন এই বিষয়ে কিন্তু একটা মোটামুটি খসড়া তৈরি আছে। ওই কেন্দ্রীয় চুক্তিতে আসলে কারা শেষ পর্যন্ত থাকছেন তার অনুমোদনটা কিন্তু আজকের বোর্ড সভা থেকে হবে। এছাড়া আমরা যদি বলি যে এবারের বিপিএলে কিন্তু অনেক ধরনের আলোচনা হয়েছে, ফিক্সিং ইস্যুগুলো অনেক বেশি সামনে এসেছে, ক্রিকেটারদের পারিশ্রমিকের যে ইস্যুটা ছিল সেটাও কিন্তু খুব বেশি আলোচনা হয়েছে। এর আগের আসরগুলোতে এইসব বিষয়গুলো কিন্তু খুব কম ছিল, তাই এটা বিসিবিরও কিন্তু একটা অনেক বড় একটা কনসার্ন থাকা উচিত ছিল। এই জায়গা থেকে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল, অনেক কিছু করে ওঠা হয়নি, কিন্তু আজকের এই বোর্ড সভাতে কিন্তু এইসব বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। এছাড়া এইচপি ইউনিটের কোচ কে হবেন এটা নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বোর্ড সভা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মিরপুর থেকে তামিম হোসেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রাথমিকের 6,500 শিক্ষকের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। চাকরি ফিরে পাওয়ার আনন্দে ভাসছেন সুপারিশপ্রাপ্তরা। এবং দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পলাতক দল। বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা সব দলের মতামত নিয়ে জুলাই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন। এ ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়।